গার্মেন্টস কারখানার প্রোডাকশন ফ্লোরের দিকে তাকালে প্রায় একটা প্রশ্ন মাথায় আসে, সবকিছু কি আসলেই ঠিকঠাক চলছে? আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই প্রশ্নের উত্তরের একেবারে গভীরে লুকিয়ে আছে, আর সেটা হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস বা সংক্ষেপে WIP। চলুন আজ এর ভেতরটা একটু খুঁড়ে দেখি কিভাবে এটা একটা কারখানাকে বানাতে বা ভাঙতে পারে। ব্যাপারটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে, তাই না? একটা কারখানার লাভ ঠিক কোন জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? উত্তরটা কিন্তু প্রায় প্রোডাকশন ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আধা তৈরি পোশাকের স্তূপের মধ্যে লুকিয়ে থাকে, মানে অতিরিক্ত WIPর মধ্যে। এটা শুধু একটা টেকনিক্যাল শব্দ না, এটা আসলে প্রফিট আর এফিসিয়েন্সির পথে একটা মস্ত বড় বাধা। তো আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা দেখব কিভাবে এই কন্ট্রোলের বাইরে চলে যাওয়া WIP একটা কারখানার জন্য একটা অদৃশ্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। আমরা যে শুনি শিপমেন্ট লেট হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে বা কোয়ালিটি খারাপ হচ্ছে, এই সব সমস্যার পেছনে কিন্তু এই WIP একটা বড় কারণ। আচ্ছা, তাহলে WIP জিনিসটা আসলে কি? সহজ করে বললে WIP হলো সেই সব প্রোডাক্ট যেগুলো প্রোডাকশন প্রসেসের মধ্যে ঢুকে পড়েছে কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়ে বের হয়নি। মানে কাঁচামাল আর ফিনিশড প্রোডাক্টের মাঝখানের যে স্টেজটা, সেটাই হলো WIP। যেমন ধরুন, কাটিং হয়ে গেছে কিন্তু সেলাই হয়নি, বা সেলাই হয়ে গেছে কিন্তু ফিনিশিং বাকি। এই সবই WIPর অংশ। যখন WIP কন্ট্রোলের বাইরে চলে যায় তখন কি বিপদ হতে পারে? প্রথমত, লাইনে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়, মানে কোনো সেকশনে কাজের পাহাড় জমে যায়, আবার কোনো সেকশন হয়তো খালি বসে থাকে। এর ফলে ইনভেন্টরির খরচ বাড়ে, প্রোডাকশন লস হয়, আর ডেলিভারিতে দেরি তো হয়ই। এমনকি তাড়াহুড়ো করে কাজ শেষ করতে গিয়ে কোয়ালিটির সমস্যাও দেখা দেয়। সব মিলিয়ে পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যায়। যে কোনো সমস্যাকে কন্ট্রোল করতে হলে আগে তো তাকে মাপতে হবে, তাই না? না মাপতে পারলে তো বুঝবই না যে সমস্যাটা কত বড়। তো চলুন এখন দেখি প্রোডাকশন ফ্লোয়ের বিভিন্ন ধাপে WIP ঠিক কিভাবে মাপা যেতে পারে। শুরু করি কাটিং সেকশন দিয়ে। এখানকার হিসাবটা কিন্তু খুবই সোজা। মোট যতগুলো পিস কাপড় কাটা হয়েছে সেখান থেকে যতগুলো পিস সেলাইয়ের জন্য লাইনে পাঠানো হয়েছে সেটা বিয়োগ করলেই আমরা কাটিং WIP পেয়ে যাই। এই সংখ্যাটা আমাদের বলে দেয় ঠিক কতগুলো কাটা পিস সেলাইয়ের জন্য অপেক্ষা করছে। ধরুন একটা উদাহরণ দেখি। যদি মোট ৭,০০০ পিস কাটা হয়ে থাকে আর তার মধ্যে থেকে ৩,০০০ পিস সেলাই লাইনে ইনপুট দেয়া হয়, তাহলে কাটিং WIP কত হলো? ঠিক ৪,০০০ পিস। তার মানে এই ৪,০০০ পিস এখনও কাটিং সেকশনেই পড়ে আছে। এবার আসি সেলাই লাইনে। এখানে WIP মাপার ফর্মুলাটাও প্রায় একই রকম। একটা লাইনে মোট যত পিস ইনপুট দেওয়া হয়েছে তা থেকে মোট যত পিস সেলাই শেষ হয়ে বেরিয়ে গেছে সেটা বাদ দিতে হবে। এই হিসাবটা আমাদের দেখায় যে ঠিক ওই মুহূর্তে লাইনের ভেতরে কতগুলো পোশাক সেলাই হওয়ার বিভিন্ন পর্যায়ে আছে। এখানেও একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন লাইনে ৭,০০০ পিস ইনপুট দেয়া হলো আর দিনের শেষে ৩,০০০ পিস সেলাই হয়ে বেরিয়ে গেল, তাহলে সেলাই লাইনের WIP হল ৪,০০০ পিস। এই পিসগুলো এখনও লাইনের ভেতরেই প্রসেস হচ্ছে। কাটিং আর সেলাই তো গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় এর পরে, বিশেষ করে ওয়াশিং আর ফিনিশিং স্টেজে। ওয়াশিংয়ের কাজটা তো প্রায়ই আউটসোর্স করা হয়, মানে অন্য কোথাও পাঠানো হয়। সেখানে একটু দেরি হলেই কিন্তু পুরো শিপমেন্টের টাইমলাইন ঘেটে যেতে পারে। আর ফিনিশিং সেকশন তো সবচেয়ে জটিল। এখানে সুতা কাটা, আয়রন করা, প্যাকিং করার মতো অনেক ছোট ছোট কাজ থাকে, যেখানে খুব সহজেই কাজ জমে গিয়ে একটা জট বা বটলনেক তৈরি হয়। আচ্ছা, আমরা তো সমস্যা দেখলাম, মাপার উপায়ও জানলাম। এখন প্রশ্ন হলো সমাধানটা কি? চলুন এবার সেদিকেই যাই। এই অংশে আমরা WIP কন্ট্রোলে আনার কিছু পরীক্ষিত নিয়ম কানুন নিয়ে কথা বলবো, যা একটা এলোমেলো প্রোডাকশন ফ্লোরকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে পারে। হুইপ কমানোর জন্য এখানে ৫টা পরীক্ষিত উপায়ের কথা বলা হচ্ছে। প্রথমটা হলো জাস্ট ইন টাইম বা JIT পদ্ধতি চালু করা। এরপর আছে প্রোডাকশনের বটলনেক, মানে যেখানে কাজটা আটকে যাচ্ছে সেটা খুঁজে বের করে সমাধান করা। ৩ নম্বরে আছে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে বোঝাপড়া বা কোঅর্ডিনেশন বাড়ানো। এর সাথে কর্মী আর মেশিনের দক্ষতা বাড়ানো তো আছেই। আর সবশেষে 5S পদ্ধতির মাধ্যমে পুরো ফ্লোরটাকে গুছিয়ে রাখা। এই জাস্ট ইন টাইম বা JIT ব্যাপারটা কিন্তু দারুণ। পুরনো পদ্ধতিতে কি হতো? অনেক কাঁচামাল আগে থেকে গুদামজাত করে রাখা হতো, যা খরচ বাড়াতো। কিন্তু JIT পদ্ধতিতে ঠিক যখন যতটুকু কাঁচামাল দরকার ঠিক তখনই সেটা প্রোডাকশন লাইনে আসে। এর ফলে ইনভেন্টরি খরচ একদম কমে যায়, অপচয় বন্ধ হয় আর প্রোডাকশনের গতিও অনেক বেড়ে যায়। বটলনেক শব্দটা তো আমরা প্রায়ই শুনি। এর মানে কি? সহজ কথায় এটা হলো প্রোডাকশন লাইনের জ্যাম। ধরুন একটা রাস্তা সব লেন চড়া, কিন্তু একটা জায়গায় গিয়ে শুরু হয়ে গেছে, ওই সরু জায়গাটাই বটলনেক।
ফ্যাক্টরিতে এটা হতে পারে একটা পুরনো স্লো মেশিন, কোনো একটা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা, বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যথেষ্ট কর্মী না থাকা। এই বটলনেকগুলো খুঁজে বের করে সমাধান না করলে ডাব্লিউআইপি বাড়তেই থাকবে। একটা অগোছালো কাজের পরিবেশের প্রভাব যে কতটা মারাত্মক তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। একটা রিসার্চ বলছে শুধু জিনিসপত্র খোঁজাখুঁজি বা একটা এলোমেলো পরিবেশের কারণে একজন কর্মীর সপ্তাহে প্রায় 6 ঘন্টা পর্যন্ত সময় নষ্ট হতে পারে। ভাবা যায় এই সময়টা কিন্তু প্রোডাকশনে কাজে লাগানো যেত। তো এই বিশৃঙ্খলার সমাধান কি? এর একটা দারুণ সমাধান হল 5S। এটা একটা জাপানি ম্যানেজমেন্ট সিস্টেম যার 5টা ধাপ আছে। সর্ট মানে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা, সেট ইন অর্ডার মানে দরকারি জিনিসগুলো গুছিয়ে হাতের কাছে রাখা, শাইন মানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্ট্যান্ডার্ডাইজ মানে এই নিয়মগুলোকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে প্রতিষ্ঠা করা, আর সাস্টেইন মানে এই অভ্যাসটা ধরে রাখা। এটা করলে কাজের গতি এমনিতেই বেড়ে যায়। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ এটা নিশ্চয়ই পরিষ্কার যে ডাব্লিউআইপি ম্যানেজমেন্ট আসলে একটা ব্যালেন্সের খেলা। ডাব্লিউআইপি খুব বেশিও ভালো না, আবার খুব কমও ভালো না। দক্ষতার দিকে প্রথম পদক্ষেপ হলো এই সঠিক ব্যালেন্সটা খুঁজে বের করা। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম। একদিকে অতিরিক্ত ওয়াইএপি মানে হলো প্রোডাকশন স্লো হয়ে যাওয়া, খরচ বেড়ে যাওয়া আর শিপমেন্টে দেরি হওয়া। আর অন্যদিকে ওয়াইএপি যদি প্রয়োজনের চেয়েও কম থাকে, তাহলে মেশিন বা ওয়ার্কাররা অলস বসে থাকবে, প্রোডাকশন টার্গেট মিট করা যাবে না। তার মানে আসল লক্ষ্য হলো একটা নিয়ন্ত্রিত আর স্বাস্থ্যকর ওয়াইএপি লেভেল ধরে রাখা। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের আলোচনা থেকে যে আইডিয়াগুলো পাওয়া গেল, সেগুলো কাজে লাগিয়ে এমন কোনো একটা ছোট পরিবর্তন আনা যেতে পারে যা হয়তো আগামীকাল থেকেই একটা প্রোডাকশন লাইনের দক্ষতাকে অনেকটা বাড়িয়ে দেবে। এই ছোট পদক্ষেপটাই কিন্তু বিশৃঙ্খলা থেকে নিয়ন্ত্রণের দিকে যাওয়ার একটা বড় লাভ হতে পারে।